এখনকার দিনে না কন্ট্রোভার্সিটাও তো এক ধরনের পাবলিসিটি। অনস্ক্রিন ভানু বন্দ্যোপাধ্যায় যারা দেখেছেন তার সঙ্গে অফ স্ক্রিন ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব কম মিল। ভানু বন্দ্যোপাধ্যায় মানেই লোক হাসান, ওটা নয়। তুমি যখন এই ছবির অফারটা পেলে তোমার ফার্স্ট মাইন্ডে কি এলো? মানে আমার একটাই কথা এলো, এই রে আবার গালাগাল খাবো। রোজ ঘরটা এসে ঝাঁট দিতাম, তারপর বালতি নিয়ে নেতা নিয়ে মুছতাম। থার্ড কারণটা বাবাকে আর মুখ ফুটে বলিনি। থার্ড কারণটা ছিল যে প্রতিটা ছবিতে নতুন নতুন হিরোইন। আবার 4 ভাগে গিয়ে দেখলাম ইন্দ্রাণী হালদার নেই, মনটা একটু খারাপ হয়ে গেল। সোশ্যাল মিডিয়ার যুগে বেশি কথা না বলাই ভালো। যারা বলছে তারা চিল্লাক, বলতে দিন। এখন একটা মার্কেটে খুব কথা হচ্ছে যে অর্গানিক আমার বক্স অফিস কালেকশন, তাহলে কি কোথাও গিয়ে প্রোডিউসাররা টিকিট কেটে রাখছেন একটা বক্স অফিস দেখাচ্ছেন? এটা নিয়ে কিন্তু সেটা তো যারা করছেন তারা বলতে পারবেন, আমি কি করে বলবো। এটা বলিউডেও শুরু হয়েছে, যেমন আলিয়া ভাটের ওই জিগরা নিয়ে দিব্যা খোসলা কুমার বলেছেন যে হাউসফুল বোর্ড বাইরে আছে কিন্তু ভেতরে ঢুকে দেখছি লোক নেই। এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তো দেখো এখনকার দিনে না কন্ট্রোভার্সিটাও তো এক ধরনের পাবলিসিটি। এখন যে কোনো জিনিসই পাবলিসিটি, নেগেটিভ হোক পজিটিভ হোক, পাবলিসিটি ইজ পাবলিসিটি। যে যেরকম করছে করছে, আসল হচ্ছে যে ছবিটা চলছে কি চলছে না, সেটাতেই মানুষের ভালো লাগছে কি লাগছে না, কি কি বলছে সে নিয়ে এত আলোচনা করে কি হবে। তোমার জমালয়ের জীবন্ত ভানু আসছে, ভানু বন্দ্যোপাধ্যায়কে তুমি ছোটবেলায় দেখেছো, তোমার কাছে ভানু বন্দ্যোপাধ্যায় যদি বলি? অনস্ক্রিন ভানু বন্দ্যোপাধ্যায় যারা দেখেছেন তার সঙ্গে অফ স্ক্রিন ভানু বন্দ্যোপাধ্যায়ের খুব কম মিল। উনি একেবারে রাশভারী বলবো না, কিন্তু খুব সিরিয়াস প্রকৃতির মানুষ ছিলেন, অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন। ওনার অনেক দিকে অনেক রকমের ব্যাপার ছিল। উনি খুব ছোটবেলা থেকে ভারতবর্ষে বাঙালি বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক ছোটবেলা থেকে। মানে ওনারই একটা বইতে পাওয়া গেছে যে উনি কোন এক যেখানে থাকতেন বাংলাদেশের ওখানে কোন ঘাটে বসে বসে উনি গুনতেন কোথায় কোন দিকে কখন কোন ফিরিঙ্গি বা সাহেবের কোন লঞ্চ এলো না গেল, এইসব খবর রাখতেন। তারপর ওনার সঙ্গে বিনয় বাদল দীনেশ যোগাযোগ ছিল। তো এইসব অনেক দিক আছে ভদ্রলোকের। মানে একটু মানে যারা পড়াশোনা করবেন তারা ওই ভানু বন্দ্যোপাধ্যায় মানেই লোক হাসান, ওটা নয়। অ্যাজ অ্যান অ্যাক্টরও উনি এক্সেলেন্ট, মানে এক্সেলেন্ট বিয়ন্ড এক্সেলেন্ট। এবং সত্যি কথা বলতে কি, যারা লোকজনকে হাসাতে পারেন তাদের থেকে বড় অ্যাক্টর হয় না। আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা চার্লি চ্যাপলিন, তাকে কোনো কথাও বলতে হয়নি কোনোদিন, খুব কম ছবিতে বলেছেন। একদমই। আচ্ছা, তুমি যখন এই ছবির অফারটা পেলে তোমার ফার্স্ট মাইন্ডে কি এলো? মানে আমার একটাই কথা এলো, এই রে আবার গালাগাল খাবো। আমরা একটু সাবধানতা অবলম্বন করে একটা শো করেছিলাম, স্পেশাল স্ক্রিনিং। তাতে ভানু জেঠুর বড় ছেলে গৌতম দা এবং বাসবিদি ওনার মেয়ে, ওনাদের দুজনকে দেখিয়েছি ছবিটা। এবং যতক্ষণ ছবি চলেছেন ওরা ছবি দেখছিলেন, আমি ওদের দেখছিলাম। এবং ছবি দেখার পরে গৌতম দা তো বললেন যে কিছু কিছু জায়গা তো পুরো বাবার মতো লাগছে। এবং বাড়ির লোক সব থেকে বেশি খারাপ লাগে কাদের? বাধা আসে বাড়ির থেকে। সেদিক থেকে আমরা নিশ্চিন্ত হয়ে গেছি, এবার বাকিটা আপনাদের উপর। আচ্ছা, আমি দেখছিলাম ট্রেলারে কিছু আইকনিক সিন ওখানে আমি দেখছি। হ্যাঁ, রিক্রিয়েট করা হয়েছে। এক্স্যাক্ট সিনটা করা যায়নি, কারণ ওই রাইট ফাইটের ব্যাপার থাকে। এখন করা হয়েছে। সেগুলোর সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করেছিলাম। সেগুলো অরিজিনালগুলো দেখে আমরা দেখে এইগুলো শুট করেছি। চেয়েছিলাম যে যতটা এক্স্যাক্ট করা যায়। বাট মানে হাউ মাচ থ্রিলড ওয়াজ দেয়ার? মানে এরকম যখন বললো তখন একটু ভয় লেগেছিল যে ওইগুলো অরিজিনাল সিন, ওগুলো আমি কি করে রিক্রিয়েট করব, আমরা করব, সেটা মানুষ কতটা মেনে নেবেন না। কিন্তু গল্পের খাতিরেই সিনগুলো এসছে, সেটা গল্পের সুন্দর একটা ফ্লো আছে গল্পটার। তো চান্স পেলাম, করে তো রাখি।
থেকে তো গেল। একদমই তাই। আচ্ছা অপুদা, একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এখন স্টার কিডদের নিয়ে খুব কথা হয়, তুমি ইন ট্রু সেন্স স্টার কিড ছিলে, বাট তুমি তোমার যা আগের গল্প তুমি বলেছো যে সিরিয়ালের পিছনে দাঁড়িয়ে থেকেছো, এবং 1.5 বছর থিয়েটারের রিহার্সাল রুমে ঘর ঝাড়মোছ করেছি, 1.5 বছর স্টেজে উঠতে পারিনি। চারবাগে রোজ ঘরটা এসে ঝাঁট দিতাম, তারপর বালতি নিয়ে নেতা নিয়ে মুছতাম, 1.5 বছর। মানে স্টার কিড জাতীয় কোনো সুযোগ সুবিধা, কারণ শুটিং জাতীয় কিছুই আমার বাড়িতে আসতো না, আমার বাড়িতে কোনোদিন কোনো পার্টিও হয়নি। শুটিংটা স্টুডিওয়ে, ওটা আলাদা জায়গা, বাড়িটা আলাদা জায়গা। কোনোদিনই বাবা ওটা মাথায় ঢোকাতে দেননি। বরঞ্চ যখন শুটিং দেখতে গেছি, কেউ আমাকে একটা চকলেট দিয়েছে বা কিছু গিফট দিয়েছে, বাবা দেখেছে 2-3 দিন বাদে আমায় বলেছে, এই যে তোকে দিচ্ছে এটা কিন্তু তোর প্রাপ্য নয়, তোকে দিচ্ছে তুই আমার ছেলে বলে। কথাটা মাথায় ঢুকে গেছে। আচ্ছা, বাবাকে দেখেই কি অভিনেতা হতে চেয়েছেন? না না, আমি কিছুই হতে চাইনি। যখন কিছুই হতে চাইনি, একদিন বাবা সিরিয়াসলি দেখলো যে ছেলে কি করবে জানি না, তো আমাকে খুব ইউনিক ভাবে নিয়ে চলে গেল একটা রিসর্টে। কোনোদিন কেউ কোনো ছেলেকে বাবা নিয়ে গেছে দেখেছো? এই বাইপাসের ধারে তখন একটাই রিসর্ট ছিল, তারপরে বিয়ার কিনেছিলেন 2টো, আমাকে বিয়ার দিলেন, নিজে উঠলেন, নৌকোর ওপর উঠলেন, প্যাডেল করতে করতে মাঝখানে গেলাম। আমি বললাম এবার বোধহয় ধাক্কা দিয়ে ফেলে দেবে। তারপর জিজ্ঞেস করলো, তুই কি করতে চাস বলবি? আমার মুখ ফসকে বেরিয়ে গেল অ্যাক্টিং করবো। যে 3টে কারণের জন্য বেরিয়েছিল, 2টো বাবাকে বলেছিলাম। একটা হচ্ছে যে বাড়ি থেকে বেরোনো থেকে আরম্ভ করে বাড়ি ফেরা অবধি সব খরচা প্রডিউসারের, কি খাবে না খাবে, হ্যাঁ, গাড়ির তেলের টাকা। তারপরে শুটিংয়ের দৌলতে বিভিন্ন জায়গায়, দার্জিলিং চলে যাচ্ছ, এখানে চলে যাচ্ছ, কত জায়গায় বেড়াতে যায়। বাবা বললাম আমি বেড়াতে যাই? বললাম না, শুটিং করতে গিয়েও তো বেড়ানো যায়। এবং থার্ড কারণটা বাবাকে আর মুখ ফুটে বলিনি। থার্ড কারণটা ছিল যে প্রতিটা ছবিতে নতুন নতুন হিরোইন, ওটা বললে মধ্যে ধাক্কা দিয়ে দিত। হ্যাঁ, ওটা বললে এক ধাক্কায় জলে ফেলে দিত। কিন্তু তার বদলে যেটা করলো, আমাকে চারবাগে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। 1.5 বছর ধরে ঝাঁট দিলাম, ঘর মুছলাম, ওই ঝাড় দেওয়ার ম্যাটাডোরে ঠেলায় মাল তুলতাম, কখনো একাডেমি, কখনো রবীন্দ্র সদন, কখনো শিশির মঞ্চ। ওই ঝাড় দেওয়ার পিরিয়ডে কখনো মনে হয়েছে যে না বাবা আরো না, কারণ তখন চারবাগে ঢুকেছি, সত্যি কথা বলবো, 2জনের জন্য, 2 না 3জন। তখন হয়ে গেছে আমাদের সোনেক্সের ওই সিরিয়ালটা, আমাদের যেটা থেকে সব্যসাচী চক্রবর্তী গোড়া নয়, ওটা সিরিয়ালটার নাম ছিল 13 পার্বণ, সুপারহিট, বেনুদা। আমি চারবাগে যাচ্ছি মানে ওখানে সব্যসাচী চক্রবর্তীকে দেখতে পাবো, খেয়ালি দস্তিদারকে দেখতে পাবো, আর ইন্দ্রাণী হালদারকে দেখতে পাবো। কারণ 13 পার্বণে ইন্দ্রাণী হালদার ছিল, বনি বলে একটা ক্যারেক্টার করেছিল। তারপর চারবাগে গিয়ে দেখলাম ইন্দ্রাণী হালদার নেই, মনটা একটু খারাপ হয়ে গেল। তারপর দেখলাম এই 2জন রয়েছে, এদের দেখতাম, মানে আমরা যে এত খাটতাম তার কারণ সব্যসাচী চক্রবর্তী কিন্তু আমাদের সঙ্গে সেম কাজটা করছে। যদি বেনুদা আগে আসে তাহলে বেনুদা হট ঝাঁট দিচ্ছে, তাহলে আমি দেবো না কেন? এবং তাদের চোখের সামনে রিহার্সাল দিতাম, মেয়েদেরও প্রক্সি দিয়েছি। 1.5 বছর পরে এক সিনের একটা নাটকে এক সিন দিয়েছিল আমাকে, সেদিনই সেট ফেলে দিচ্ছিলাম নার্ভাস হয়ে। বাবা আবার দেখতে এসেছিল, আমার দাদামশাই আর বাবা ফ্রন্ট রয়ে। স্মার্টলি ঢুকে দরজাটা ধরলাম, দরজাটা ওয়েটের উপর দাঁড়ানো ছিল, এইরকম হয়ে গেল। আমি আবার স্মার্টলি দাঁড় করে দিলাম। যখন বেরিয়ে এলাম সিনটা করে, একটাই সিন ছিল, দরদর করে ঘামছি। সেদিন মনে হয়েছিল অভিনয় ছেড়ে দেবো, কিন্তু ছাড়িনি, আর কিছু করার ছিল না। তোমার মেয়েও অভিনয় করছে? মেয়েরা তো হ্যাঁ, বাবা মার সামনে তো অন্যরকম অভিনয় করে একটা। আর অন স্টেজ, মানে অন স্টেজে আমি দেখেছি, ওর উপায় নেই, কারণ ও 2 জেনারেশন রক্ত ওর গায়ে। অনেকেই হয়তো বলবেন প্রোডাক্ট অফ নেপোটিজম, সেটা ওকে ভুল প্রমাণ করতে হবে, সেটা ওর দায়িত্বটা অনেক বেশি। আমাকে যা ফেস করতে হয়েছে ওকে আরো 2 গুণ ফেস করতে হবে।
একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে এখন অভিনেতাদের নিয়ে অনেকে বিভিন্ন ইস্যুতে বলেন যে এই ইস্যুতে উনি কোনো কথা বললেন না কেন। একজন অভিনেতার কাছে কতটা ইম্পর্টেন্ট বলে তোমার মনে হয় যে শুধুমাত্র তার ছবি নয়, তাকে বিভিন্ন সামাজিক ইস্যুতেও কথা বলতে হবে বা হবে না, তাহলে আমি তো পলিটিক্স জয়েন করতাম, আমি অভিনয় করব কেন? আমার যদি কিছু বলতে হয় আমি একটা ছবি বানিয়ে বলবো। আর এখন তো মুশকিল হচ্ছে ছেড়ে, এখন কিছু বললেও বলে সব ব্যাপারে কথা বলছে, বড্ড বেশি ফুটেজ চায়। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে বেশি কথা না বলাই ভালো। যারা বলছে তারা চিল্লাক, বলতে দিন, আর তুমি তো এখান দিয়ে ঢোকাবো, ওখান দিয়ে বার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো, আরো অনেক ভালো ভালো কাজ করো, আর আমরা আরো এন্টারটেইন হই। থ্যাংক ইউ, চলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।